আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর জন্য আলোচনা করতেছি। আজকে এই অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ শারিফুল হক, প্রভাষক হিসাব বিজ্ঞান। আমি তোমাদের আজকে এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আলোচনা করব। তার আগে তোমরা নিশ্চয়ই এই করোনা ভাইরাস থেকে অনেক দূরে আছো এবং আমার সাথে অনলাইন ক্লাসে বসছো। আমরা এদিকে ভালো আছি। এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যে সমস্যা আমরা আশা করি সমাধান করব। আর আমরা এই অনলাইন ক্লাসে তোমাদের যে জিনিস আমরা আজকে অধ্যায়ভিত্তিক শেখাবো, এগুলাই হবে তোমাদের ওই আগামী যে পরীক্ষা হবে সেই পরীক্ষার একটা মূল ভিত্তি। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো করবে, আমাদের এই আলোচ্য বিষয় শুনবে এবং খাতায় নোট করবে, প্রয়োজন হলে ডাউনলোড করে রাখবে। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অংশীদার, ইংরেজিতে বলা হয় অ্যাডমিশন। এই অংশীদার হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলে যে চুক্তি করে, এর নাম সংক্ষেপে বলা যায় অংশীদার। তো আমাদের এই অংশীদার নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, 2 নম্বরে হচ্ছে স্থায়ী মূলধন, আর একটা হচ্ছে চলতি মূলধন হিসাব। এই 3টা ধাপের মাধ্যমে আমরা অংশীদারের যে অতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে ধাপটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। এই লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে গেলে প্রয়োজনীয় এন্ট্রি লাগে। যেই এন্ট্রিগুলোর প্রয়োজন সেগুলো আমি আজকে তোমাদেরকে তুলে দিব। তোমরা পরবর্তীতে ছক আকারে সেইগুলা পরবর্তীতে আমরা ছক আকারে বুঝাই দেব। কিন্তু আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে কোন কোন জিনিস নিয়ে লাভ লোকসান আবন্টনের ছক তৈরি করা হয়, এই জিনিসগুলো আজকে আমি তোমাদেরকে উত্থাপন করতেছি। আমি এই অংশীদারের অঙ্ক করতে গেলে যে প্রথম ধাপে ছকটির প্রয়োজন হয় সেই ছকটা আমি তুলে দিলাম। লাভ লোকসান আবন্টন হিসাব আমরা এই ছকটা প্রথমে তৈরি করব। এই ছকটা তৈরি করতে গেলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলা তোমাদের এই বোর্ডের মধ্যে তুলে দিচ্ছি এবং আমি পরবর্তীতে তোমাদের এই কিভাবে ছকটা তৈরি করতে হয় সব পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তা এখন আমরা এখানে দেখি, প্রথমে আমি লিখে দিচ্ছি উপনীত লাভ, এটা থাকবে অংশীদারদের উত্তোলনের সুদ, অর্থাৎ হচ্ছে অংশীদারগণ উত্তোলন, অংশীদারগণের উত্তোলন, মানে এরা কিভাবে উত্তোলন করবে সেই উত্তোলনের উপর অবশ্যই একটা করে শতকরা হার দেওয়া থাকবে। সেই অনুপাতে আমাদেরকে উত্তোলনের উপর সুদ কাটতে হবে। অনুরূপভাবে মূলধনের সুদ ঠিক অংশীদারগণের মূলধন হিসাব নিয়ে আসবে, ওরা নিয়ম ব্যবসা আরম্ভ করবে। সেই মূলধনের উপর অবশ্যই মূলধনের সুদ কাটার একটা শতকরা হার বা পার্সেন্টেজ দেওয়া থাকবে। সেই অনুপাতে আমরা মূলধনের সুদ নির্ণয় করব। এখানে আছে বেতন হিসাব। এখানে অংশীদারগণের বেতন মানে কে দায়িত্ব পালন করবে তাকে সম্মানী বাবদ অর্থাৎ পারিশ্রমিক বাবদ যে বেতন দেওয়া হবে সেই বেতন হিসাব এখানে আসবে। এখানে বেতন দুইভাবে আসবে, একটা হচ্ছে মাসে আর একটা হচ্ছে বাৎসরিক। এইটা আবার লক্ষণীয় বিষয়। এখানে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বেতনটা মাসে দিচ্ছে না বাৎসরিকের টাকা উল্লেখ করা আছে। তাহলে পরবর্তীতে আছে ঋণের সুদ। এই ঋণের সুদ নির্ণয় করতে গেলে আমাদেরকে কে ঋণ নিয়ে আসছে, কোন অংশীদার ঋণ নিয়ে আসছে সেটাও দেখতে হবে। এখানেও ওই মাস দেখতে হবে বা বছর দেখতে হবে এবং শতকরা হার দেখেই আমাদেরকে এই ঋণের সুদ নির্ণয় করতে হবে। অনুরূপভাবে বকেয়া খরচও থাকতে পারে, আবার অগ্রিম আয়ও দেওয়া থাকতে পারে। এইগুলা আমাদের 2টা করে ভাগ করতে হবে। কিছু ভাগ হবে ডেবিট পাশে, আর কিছু ভাগ হবে ক্রেডিট পাশে। তাহলে ডেবিট থেকে ক্রেডিট আমরা ঠিক অনুরূপভাবে বিয়োগ করে যেই লাভটা পাবো অর্থাৎ মূল টাকাটা পাবো সেই টাকাটার নাম হবে মুনাফার অংশ, মানে লাভ হয়েছে। তো এই মুনাফার অংশকে আমরা আবার অংশীদারগণের অনুপাত অনুসারে ভাগ করে দিব। এখানে আমাদের অংশীদারগণের অনুপাত অবশ্যই বইতে দেওয়া থাকবে। যদি কোনো কিছু বলা দেওয়া না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই যতজন অংশীদার তত দিয়ে ভাগ করতে হবে। এই ছকের মাধ্যমে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব নির্ণয় করতে
পারবো আশা করি। এখন এইখানে আমাদের কিছু কাজ আছে যেগুলো হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয়, মূলধনের সুদ নির্ণয়, তারপর হচ্ছে ঋণের সুদ নির্ণয়। এই তিনটে সুদ নির্ণয় করতে গেলে কিছু প্রয়োজনীয় সূত্র আছে যেগুলো আমাদের পাঠ্যবইতেও আছে। তারপরেও আমি তোমাদের এই উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করব, আর মূলধনের সুদ, আর বেতন তো না ঋণের সুদ, এই কয়েকটা পদ্ধতি আমি আবার তোমাদের সুন্দরভাবে তুলে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতায় নোট করবে এবং পরবর্তীতে যখন তোমরা অঙ্ক করবে তখন এই সূত্রগুলো প্রয়োগ করলেই আমার মনে হয় তোমাদের অঙ্কগুলোর সমাধান চলে আসবে। তাহলে এই লাভ লোকসান আবন্টন করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমি তুলে দিয়েছি, এবং পরবর্তী যে আমরা ক্লাস নিব সেই ক্লাসে আমি ভাগ ভাগ করে দেব কোনটা কোন জিনিস এবং কোনটা কোন পাশে থাকে, এবং কিভাবে আমরা মুনাফা নির্ণয় করব সেই ছকটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের তুলে দিব এবং কিছু সিস্টেম শিখে দিব, যেইভাবে তোমরা দ্রুত এই লাভ লোকসান আবন্টনের ছকটা তৈরি করে এবং অঙ্ক যাতে দ্রুত তৈরি করে দিতে পারো সেই পদ্ধতি শিখে দিব। তবে যেই আলোচনাগুলো হবে এগুলাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এই জন্য তোমরা সবগুলো জিনিসই আমার নোট করে রাখবে। হ্যাঁ, আমি দিছি যে তোমাদেরকে বললাম যে কয়েকটা জিনিস আছে যেগুলা শিখে দেওয়া দরকার, এই জন্য আমি তোমাদের জন্য কয়েকটা সূত্র তুলে দিচ্ছি। যেমন উত্তোলনের সুদ নির্ণয়, আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব কিভাবে সেই পদ্ধতিগুলো আমি তুলে দিলাম। তোমরা অবশ্যই নোট করে নিচ্ছ এবং নোট করে রাখবে। এগুলা তোমাদের অন্যান্য ক্লাসেও তোমাদের প্রয়োজন হতে পারে, তবে তোমরা আমি যেভাবে তুলে দিচ্ছি তোমরা এভাবে সুন্দরভাবে তুলে নিবে। তারপরে অঙ্কতে গেলে তোমাদেরকে সবগুলো জিনিস সুন্দরভাবে বুঝে দেওয়া হবে। তো আমরা এখানে দেখি কি লেখা আছে যে কোনো তারিখ উত্তোলন না থাকলে, কোনো তারিখ উল্লেখ না থাকলে, কোনো তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হবে। এইটা কীরকম, মনে করো আমাদের একটা অঙ্কে লেখা আছে যে অংশীদারগণ সারা বছর ধরে এত 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 করে টাকা উত্তোলন করছে, এখানে কিন্তু কোনো তারিখ উল্লেখ করা নাই। এই জন্য আমরা এখানে কি লিখছি, যদি উল্লেখ না থাকে তাহলে 6 মাসের সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে এখানে উত্তোলনের পরিমাণ কতটুকু উত্তোলন করছে এবং অবশ্যই অঙ্কে শতকরা হার উল্লেখ করা থাকবে। এখানে শতকরা হার দিতে হবে। এখানে মাস বলতে বোঝাচ্ছে এখানে 6 মাস বলছে, 6 মাস অর্থটা হচ্ছে ওপরে 12 আর নিচে হচ্ছে 2, তাহলে কাটলে আমরা 6 মাস পাবো। এটা উল্লেখ করা বলা আছে যে 6 মাসের সুদ নির্ণয় করতে হবে। তারপরে কি আছে, প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কি হবে, আমাদের অঙ্কগুলো হবে সবসময় 1 বছরের জন্য। তা আমরা যদি প্রতি মাসের শুরুতেই উত্তোলন করি তাহলে আমাদের অঙ্ক করতে গেলে দেখা যাবে যে আমরা কোন মাসে যা উত্তোলন করতেছি। আমরা যদি প্রতি মাসের শুরুতেই উত্তোলন করি তাহলে দেখা যাবে যে আমাদের যে শেষের মাস অর্থাৎ ডিসেম্বর মাসের উত্তোলনটা হবে আমাদের যে জানুয়ারি মাসে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, 13-র সাথে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের 13 থেকে 2 মানে এইভাবেও আমরা লিখতে পারবো। এই যে উত্তোলনের পরিমাণ শতকরা হার মাস, শতকরা হার মাস বলতে এখানে আমরা 13/2 দিতে পারি, অর্থাৎ আমরা আবার লিখতে পারি 6.5 মাস, কারণ এই 13কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 6.5 হবে। ঠিক অনুরূপভাবে আমরা প্রতি মাসের মাঝামাঝিতে যদি উত্তোলন করি তাহলে মাঝামাঝি উত্তোলন করলে আমাদের পুরা কয় মাস লাগবে, আমাদের পুরা বছরই লাগবে। এই জন্য আমাদেরকে 12কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 6 মাস। তাহলে আমাদের মাঝামাঝি সময় যদি আমরা উত্তোলন করি তাহলে আমরা উত্তোলনের পরিমাণ গুণন শতকরা হার গুণন মাস, অর্থাৎ উত্তোলনের পরিমাণ দিব, শতকরা হার দিয়ে কাটবো, তারপরে আমরা 6 মাস দিয়ে আবার গুণ করে দিব, অথবা 2 দিয়ে ভাগ করে 12 দিয়ে আমরা গুণ করতে পারি। এভাবে আমরা যদি বছরের মাঝামাঝি উত্তোলন এভাবে করতে হবে। প্রতি মাসের শেষে উত্তোলন করলে আমাদের কি হবে, আমরা যদি প্রতি মাসের শেষে উত্তোলন করি তাহলে আমাদের কিন্তু 11 মাস লাগবে। কারণটা হচ্ছে আমরা জানুয়ারিতে কিন্তু তুলতেছি, তারপরে আবার আমরা তুলব ডিসেম্বরের শেষে যা তুলবো, তাহলে আমরা ওখানে হিসাব করে দেখবো যে আমাদের প্রতি মাসের শেষে গেলে আমাদের মাস হবে 11 মাস। এই 11 মাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 5.5 হবে। তোমরা এটাও ব্যবহার করতে পারবে, এটাও ব্যবহার করতে পারবে, কিন্তু আমাদের উত্তোলনের যে সুদ নির্ণয় করার পদ্ধতি, ওই উত্তোলনের পরিমাণ শতকরা হার এবং মাস
মাস বলতে তোমরা এটাও দিতে পারো, আবার এটা দিয়ে গুণ করতে পারো। এটা দিতে গেলে ভাগ করে আবার গুণ করতে হবে, আর সরাসরি তোমরা এটা দিলে গুণ করে আমাদের এই যে প্রতি মাসের উত্তোলন, প্রতি মাসের শুরুতে, মাঝামাঝি এবং শেষে উত্তোলনের এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো। তা তোমরা নিশ্চয়ই নোট করে নিচ্ছ এবং তোমাদের খাতায় এগুলো রাখে দিচ্ছ, এবং পরবর্তীতে যখন আমরা ক্লাসে আসবো, পরবর্তী ক্লাসে আসলে আমরা আবার এগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা একটা পূর্ণাঙ্গ অঙ্ক তৈরি করব। আমরা ওখানে শেষ করে আবার পরবর্তীতে আরও কয়েকটি ধাপ আছে, সেই ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে হচ্ছে 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে এখানে 2.5 মাস হবে। আগের মতোই পদ্ধতি হবে, নগদ উত্তোলনের পরিমাণ শতকরা হার বা মাস। তাহলে আমরা উত্তোলনের পরিমাণ দেব, শতকরা হার দেব এবং 2.5 মাস দিয়ে গুণ করলে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে এখানে 1.5 মাস হবে। তাহলে এখানে নগদ উত্তোলন করলে নগদ মানে উত্তোলনের পরিমাণ গুণন শতকরা হার গুণন মাস, এইভাবেই আমরা অঙ্কে অংশীদারদের উত্তোলনের উপর আমরা এভাবেই সুদ নির্ণয় করতে পারবো। যদি অঙ্কে আমাদের এই ধরনের যে ছকটা আমি মানে গণনা করে দিলাম যে প্রতি মাসের শুরুতে, মাঝামাঝি, শেষে এই ধরনের যদি কোনো এন্ট্রি উল্লেখ করে দেওয়া থাকে, অবশ্যই থাকবে, সেই অনুপাতে আমাদেরকে এইভাবে আমি যেই তোমাদের উত্তোলনের সুদ নির্ণয়ের যে কয়েকটা পদ্ধতি, 5টা না 6টা পদ্ধতি দিলাম, এই পদ্ধতির মাধ্যমে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবো। এই উত্তোলনের সুদ নির্ণয় করতে পারলে আমাদের অঙ্কের কয়ের উত্তর অন্তত আমরা দিতে পারবো। আমরা এরপরে পরবর্তীতে আমরা যাই ঋণের সুদ নির্ণয় পদ্ধতি। আমরা এবার ঋণের সুদ নির্ণয়ের সূত্র দিয়েছি। এখানে হচ্ছে ঋণের পরিমাণ, শতকরা হার এবং মাস, এটা অবশ্যই উল্লেখ করা থাকবে। আমি নিচে একটা এন্ট্রি দিয়েছি, যদি কখনো ঋণের শতকরা হার উল্লেখ না থাকে তাহলে কি হবে, অংশীদারি আইন অনুযায়ী ঋণের উপর 6% হারে সুদ কাটতে হবে। এটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি আমরা অঙ্কে দেখি ঋণ নিয়ে আসছে কিন্তু ঋণের কোনো শতকরা হার বা পার্সেন্টেজ দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ঋণের উপরে যদি সেখানে মাস উল্লেখ করা থাকে, কত মাস তারিখ দেওয়া আছে, ওই অনুপাতে আমাদেরকে উল্লেখ না থাকলে আমাদেরকে 6% হারে সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে অঙ্কের যে ধাপ বা ঋণ সুদ নির্ণয় পদ্ধতি, তাহলে আমরা এইভাবে আমরা ঋণের সুদ নির্ণয় করব। এরপরে আমাদের থাকতেছে মূলধনের সুদ নির্ণয়। আমরা মূলধনের সুদ নির্ণয় করব, সেটা হচ্ছে শতকরা হার অনুসারে কাটতে হবে। তাই মূলধনের সুদের যদি হার উল্লেখ করা থাকে তাহলে এই মূলধন যেটা প্রারম্ভিক মূলধন, ওই মূলধনের উপরেই আমরা শতকরা মানে সুদের হার মানে শতকরা হার দিয়ে আমরা মূলধনের সুদ নির্ণয় করব। এটাতে তেমন কোনো সমস্যা নেই, যতজন অংশীদার ততজন মূলধন দেওয়া থাকবে, সেই অনুপাতে আমাদেরকে কাটতে হবে। আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে মুনাফার অংশ নির্ণয়। অর্থাৎ আমরা মনে করো যে ডেবিট আর ক্রেডিট যোগ বিয়োগ করে যে আমরা টাকাটা পাবো, বাড়তি টাকাটা, এটা মুনাফার অংশ, মানে লাভ হয়েছে, ব্যবসায় লাভ আসছে, এই জন্য ওটার নাম হচ্ছে মুনাফার অংশ। এটাকে আমাদেরকে 3 ভাবে করতে হবে। একটা হচ্ছে অনুপাত অনুসারে, অনুপাত দেওয়া থাকবে। যদি অনুপাত দেওয়া না থাকে তাহলে দেওয়া থাকবে মূলধন অনুসারে, মানে যেই মূলধন প্রারম্ভিক মূলধন আমরা নিয়ে এসেছি সেই মূলধন অনুপাতে আমাদেরকে অংশীদারকে এই মুনাফার অংশ ভাগ করে দিতে হবে। যদি অনুপাত এবং মূলধন কোনোটাই দেওয়া না থাকে তাহলে আমাদের যতজন অংশীদার তত দিয়ে ভাগ করে আমাদেরকে এই মুনাফার অংশ বন্টন করে দিতে হবে। তাহলে আমরা লাভ লোকসান আবন্টনের যে প্রয়োজনীয় যে সব জিনিস, সেগুলো আমি তোমাদের মধ্যে আলোচনা করে দিলাম এবং তোমরা অবশ্যই এগুলো সবগুলাই নোট করে রাখছো এবং অনলাইন ক্লাসের সাথেই আছো। আমি তোমাদের এই আজকের এই যে ক্লাস আমরা এখানেই সমাপ্তি করব। তার আগে তোমাদেরকে একটু স্মরণ করে দেই, যেহেতু করোনা, এই করোনার জন্য আমরা বাইর হব না, বিশেষ কোনো কাজ ছাড়া। যদি বাইর হই তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। যেখানে লোকজন বেশি সেখানে যাব না, ওখানে এড়িয়ে যাওয়ার বিশেষ একটা চেষ্টা করব। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা জনগণ মানে লোকজনের ভিড়ে যাব না। আর বাইরে থেকে বাড়িতে আসার পরে আমরা অবশ্যই সাবান দিয়ে অন্ততপক্ষে 20 সেকেন্ড হাত ধুবো, এবং খাওয়ার আগে তো হাত ধুবই, কিন্তু তার আগে আমরা যদি বাইরে থেকে আসি অবশ্যই আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমাদের যে পরিবারের লোকজন থাকবে তাদের সাথে আমরা বসবো। এই বলে আমি আমাদের আজকের এই আমিনাবাগী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শাখার
যে হিসাব বিজ্ঞান দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় পত্র আমরা আজকে আলোচনা করলাম অংশীদার। আমরা এই যতটুকু আলোচনা করলাম এর মধ্যেই থেকেই তোমাদের নোট করে রাখবা, আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা তোমাদের কাছ থেকে এই অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।